ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল। পুলিশ সপ্তাহের উদ্বোধন করে বললেন প্রধান উপদেষ্টা। রাজনৈতিক নেতৃত্বের সমর্থন ছাড়া সংস্কার সম্ভব নয় মন্তব্য সিইসি। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করবে ইসি। জুলাই গণহত্যার দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে 577টি মামলা। ফেরানোর প্রক্রিয়া শুরু বলছে দুদক। এবং 6 দফা দাবিতে সারা দেশে পলিটেকনিক ইনস্টিটিউটে শাটডাউন। সরকারকে আর সময় দেওয়া হবে না বললেন শিক্ষার্থীরা। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। স্বৈরাচার আমলে পুলিশ বাহিনীকে দলীয়করণ করা হয়েছে। পুলিশ অবৈধ আদেশ পালন করতে গিয়ে জনরোষের শিকার হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পুলিশের মনোবল ফিরিয়ে আনতে প্রণোদনা সহ নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রকিব মানিকের রিপোর্টে দেখুন বিস্তারিত। সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উদ্বোধনী ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, স্বৈরাচার সরকার বিগত 15 বছরে পুলিশ বাহিনীকে ধ্বংস করে গেছে, দলীয়করণ করে অবৈধ আদেশ পালন করিয়েছে। বিগত 16 বছরে পুলিশ জনগণের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে সেই দূরত্ব কমিয়ে আনা, পুলিশ বাহিনীর প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনা। আমি বলবো এটা কঠিন না। একবার সে আন্তরিক পরিবেশ সৃষ্টি হলে এই বন্ধন অটুট থাকবে। আমাদের সমাজ যে একটা সুশৃঙ্খল সমাজ সেটা প্রমাণিত হবে। আমাদের সবাই মিলে একটা সর্বাত্মক প্রচেষ্টা হবে যেন মানুষ এবং পুলিশের মধ্যে দূরত্ব আমরা গুছিয়ে ফেলতে পারি। মানুষ পুলিশকে দেখলেই তাকে বন্ধু হিসেবে বরণ করে নিতে এগিয়ে আসে। তার প্রতি কোনো বিরূপ মনোভাব যেন মানুষের মনে না থাকে। মানুষের জানমাল রক্ষা, ন্যায় বিচার ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। এছাড়া দেশবিরোধী ষড়যন্ত্রের বিষয়েও সজাগ থাকার পরামর্শ দেন তিনি। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে দেশে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন যেন সুষ্ঠু শান্তিপূর্ণ উপায়ে অনুষ্ঠিত হয় সেজন্য পুলিশ সদস্যদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি সমান আচরণ ও ভোটাররা যাতে নির্ভয়ে নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করা আপনাদের এবং আমাদের সর্বোচ্চ দায়িত্ব। অনুষ্ঠানে ৬২ জন কৃতি পুলিশ সদস্যকে ব্যাজ পরিয়ে দেন প্রধান উপদেষ্টা। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটাধিকার দিতে চায় নির্বাচন কমিশন। আর্থসামাজিক রাজনৈতিক বাস্তবতা ও ভোটারদের শিক্ষাগত যোগ্যতা সবকিছু বিবেচনায় নিয়ে প্রবাসীদের ভোট দানের পদ্ধতি ঠিক করা হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। আজ নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার বিষয়ে অংশীজনদের নিয়ে নির্বাচন কমিশন আয়োজিত এক সেমিনারের শুরুতে এসব কথা বলেন সিইসি। নাসিরউদ্দিন বলেন, আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা তাদের ওয়াদা, সবার দাবিও এটা আমাদের কাছে। দেশে আর্থসামাজিক বাস্তবতা, শিক্ষা সবকিছু পর্যালোচনা করে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। রাজনীতিরা সমর্থন না দিলে কোনো কিছু বাস্তবায়ন হবে না বলেও জানান সিইসি। জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ভারতে পলাতক শেখ হাসিনার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানা ও আদালতে প্রায় 577টি মামলা হয়েছে। এছাড়া ঢাকার বাইরেও হয়েছে কয়েকশো মামলা। এসব মামলার মধ্যে 3 শতাধিক অভিযোগ সুনির্দিষ্টভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা পড়েছে। দুদক বলছে, শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সাব্বির রহমান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 3টি মামলার তদন্ত কাজ প্রায় শেষ পর্যায়ে।
জুলাই আন্দোলনে নিরস্ত্র ছাত্র জনতার উপর গুলি, হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসাবে শেখ হাসিনার নাম উঠে এসেছে। শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে নির্বিচারে হত্যা ও গুম করে গণহত্যারও অভিযোগ রয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম বলেন, হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় সংগঠিত অপরাধ, আরেকটি হলো 2009 থেকে 2024 পর্যন্ত যে ইনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স মানে গুম এবং বিচার বহির্ভূত হত্যা হয়েছে। আরেকটি হলো 2013 সালের 5 মে শাপলা চত্বরের হত্যাযজ্ঞ। এই 3টি অভিযোগে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আছে। কোর্টের আদেশ আমরা সরকারের বরাবর প্রেরণ করেছি। সরকার সেটিকে ইন্টারপোলের কাছে প্রেরণ করেছে রেড নোটিশ জারির জন্য। দুদকের দায়ের করা মামলায় হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। দুদক কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ জানান, হাসিনাকে দেশে ফেরাতে ইন্টারপোল সহ আন্তর্জাতিক সংস্থার সহায়তা নেওয়া হবে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে যে অভিযুক্ত ব্যক্তিদের ফেরত পাঠানোর জন্য। এছাড়া আমাদের সাথে বিভিন্ন আন্তর্জাতিক দুর্নীতি দমন সংস্থার সাথে আমাদের চুক্তি পর্যায়ে রয়েছে। চুক্তি হয়ে গেলেই আমরা তাদের কাছ থেকে সাহায্য আশা করব ইনশাআল্লাহ। তবে কূটনৈতিক পর্যায়ে ফলপ্রসূ আলোচনা ছাড়া হাসিনাকে দেশে ফেরানো সম্ভব নয় বলে মন্তব্য করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক। একটা দেশে যদি কাউকে আশ্রয় দেওয়া হয় এবং সেটি যদি তাদের উইলিং আশ্রয় হয় এবং ওয়েলকামিং আশ্রয় হয়, সেক্ষেত্রে আনাটা বড় ডিফিকাল্ট। চেষ্টা করতে হবে কূটনীতিকভাবে, চেষ্টা করতে হবে কূটনীতিক চিঠিপত্র আদান প্রদান করতে হবে, এছাড়া আর কোনো বিকল্প কিছু নেই। গত জুলাইয়ে কোটা আন্দোলন নিয়ে অগ্নিগর্ভ হয় বাংলাদেশ। হাজার প্রাণের বিনিময়ে 2 মাসে উল্টে যায় ফ্যাসিস্ট হাসিনার গদি। পালিয়ে যান ভারতে। এই ফ্যাসিস্টকে দেশে ফিরিয়ে এনে তাকে আইনের মুখোমুখি করা হবে, নিশ্চিত করা হবে বিচার, এমনটাই প্রত্যাশা এদেশের আপামর মানুষের। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাজধানীর বনশ্রী মেলা দিয়ে আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে গরুর হাট বসানোর অনুমতি দেয়নি হাইকোর্ট। আজ বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন। এছাড়া দক্ষিণ সিটি কর্পোরেশন 11টি গরুর হাটের মধ্যে মেরাদিয়া বাজারের পাশে কেন গরুর হাট বসানো হয় তা নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই এলাকায় গরুর হাট বসানো থেকে সিটি কর্পোরেশনকে নিষেধ করা হয়েছে। হাইকোর্ট বেঞ্চ গরুর হাটের স্থান ইজারা দেওয়ার প্রক্রিয়াও প্রশ্নবিদ্ধ করেছে, বিশেষ করে যখন মাত্র 8.4 কিলোমিটারের মধ্যেই একটি স্থায়ী গরুর হাট বিদ্যমান রয়েছে। 6 দফা দাবিতে দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটের শাটডাউন কর্মসূচি ঘোষণা দিয়েছে কারিগরি ছাত্র আন্দোলন। আজ থেকে এই কর্মসূচি চলবে। কর্মসূচির অংশ হিসেবে দেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটের ক্লাস পরীক্ষা সহ একাডেমিক কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ক্লাসরুমে তালা দিয়ে কর্মসূচি শুরু করে তারা। সকালে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, জনদুর্ভোগ বা সহিংস কর্মকাণ্ডে না গিয়ে শান্তিপূর্ণ শাটডাউন কর্মসূচি পালন করছেন তারা। শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, বিগত 8 মাস ধরে সরকারকে শুধু সময় দিয়ে যাওয়া হচ্ছে, আর সময় দেওয়া হবে না। সৌদি আরবে পৌঁছেছে বাংলাদেশ থেকে এই বছরের প্রথম হজ ফ্লাইট। সকালে 414 জন হজযাত্রী নিয়ে ফ্লাইটটি জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে হজ টার্মিনালে গিয়ে পৌঁছায়। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন জেদ্দার বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবির ও বাংলাদেশ হজ মিশনের কাউন্সিলর মোহাম্মদ জহিরুল ইসলাম। বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের আরও স্বাগত জানান সৌদি সিভিল এভিয়েশনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মাজেন জাওয়াহার, হজ ও উমরা মন্ত্রণালয়ের পরিচালক সালমান আল বেলাবি ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ। মক্কায় হজের প্রস্তুতি সম্পন্ন করেছে সৌদি কর্তৃপক্ষ। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 5 জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজ যাত্রীদের বরণ করতে প্রস্তুত মিনা, মুজদালিফা ও আরাফাতের ময়দান। আগের চেয়েও উন্নত ব্যবস্থাপনায় এবারের হজ আয়োজনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সৌদি আরব থেকে আনিস সরকার উজ্জ্বলের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন জাবালুন নূর।
মুসলিম উম্মার সবচেয়ে বড় এই ধর্মীয় জমায়েতে শরিক হওয়ার উদ্দেশ্যে মুসল্লিদের নিয়ে বাংলাদেশ থেকে প্রথম হজ ফ্লাইট পৌঁছানোর আগে হজ সহায়ক কর্মী, ডাক্তার, নার্স ও প্রশাসনিক দায়িত্ব পালনে একটি টিম মক্কায় পৌঁছান। আগামী ৩ অথবা ৪ জুন মধ্যরাত থেকে পবিত্র মিনার উদ্দেশ্যে রওনা দেবেন হাজিগণ। হাজিদের বরণ করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে সৌদি কর্তৃপক্ষ। মিনা, মুজদালিফা ও আরাফার ময়দানে হাজিদের জন্য থাকা, খাওয়া ও ইবাদত পালনের জন্য এয়ার কন্ডিশন তাঁবুসহ সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান কাউন্সিলর হজ জহিরুল ইসলাম। গরম বেশি হওয়াতে এবার প্রতিটি ক্যাম্পে অ্যাসিড ব্যবস্থা করছে এবং নিচে সিরামিকের ব্যবস্থা করছে, যেমন গরম না হয়, হাজিদের যেমন হিট স্ট্রোক না হয়, এভাবে সৌদি সরকারের বন্দোবস্ত করতে বলছে সবাইকে। এদিকে হাজিদের নিরাপত্তা দিতে মক্কা, মিনা, মুজদালিফা ও আরাফাতের ময়দান নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। নিয়োগ করা হয়েছে 20,000 নিরাপত্তা কর্মী ও 10,000 স্বেচ্ছাসেবক। 10 থেকে 15 জন কর্মী আমাদের একসাথে কাজ করি। আমাদের এখানে বিভিন্ন ধরনের কাজ থাকে যা হাজিদের সেবার জন্য আমরা আপ্যায়ন যেভাবে আমাদের করার দরকার ঠিক এভাবে আমরা ওইটা করে থাকি সব প্রত্যেকটা বছর। এই বছরও আমরা আছি ইনশাআল্লাহ হাজিদের কাজ মতে। 2025 সালে বাংলাদেশ থেকে মোট 87,100 জন হজযাত্রী সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় থাকছেন 5,200 জন আর বেসরকারি ব্যবস্থাপনায় 81,900 জন। জামালুন নূর, এশিয়ান টেলিভিশন। এবার ভারত পাকিস্তান উত্তেজনার খবর। কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা LOC বরাবর ভারত পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ নিয়ে টানা 5 দিন সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটল বলে জানায় ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম। ভারতীয় গণমাধ্যমে গোলাগুলির বিষয়ে বরাবরের মতো পাকিস্তানকে দোষারোপ করা হলেও পাকিস্তানের পক্ষ থেকে বা দেশটির সংবাদ মাধ্যমে এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। এদিকে পহেলগাম সন্ত্রাসী হামলার পর জম্মু ও কাশ্মীরে 48টি রিসোর্ট, পর্যটন কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে। দুই দেশের সীমান্তে ব্যাপক সেনা মোতায়েন করা হয়েছে। পাল্টাপাল্টি বেশ কিছু কঠোর সিদ্ধান্ত নিয়েছে ভারত এবং পাকিস্তান। তবে দুই দেশকেই শান্ত থাকার জন্য আহ্বান জানিয়ে আসছে জাতিসংঘ সহ বিশ্ব নেতারা। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে পাকিস্তানের করাচি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন বাংলাদেশি সিনিয়র সাংবাদিক মুনির আহমেদ। জনাব মুনির, আপনাকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনার কাছে যে বিষয়টি জানতে চাইছি সেটি হচ্ছে যে পাক ভারতের উত্তেজনা তো চলছে, এর মধ্যে গোলাগুলিও হচ্ছে সীমান্তে, টানা 5 দিন ধরে গোলাগুলি হচ্ছে সীমান্তে তাদের। তো পরিস্থিতি সামগ্রিকভাবে কেমন দেখছেন এবং আদতেও কি যুদ্ধের কোনো আশঙ্কা রয়েছে কিনা? বিষয়টা কিন্তু তুঙ্গে উঠেছে। ঝগড়াটা দিনকে দিন আরো বেড়ে চলেছে এবং প্রতিদিন কিছু না কিছু গোলাগুলি তো আপনার চলছেই। সেদিক থেকে অনেকের ধারণা হচ্ছে যে এটা হয়তো সম্পূর্ণ একটা যুদ্ধে পর্যবেসিত হতে পারে, কিন্তু আবার অনেকের ধারণা যে যে পরিস্থিতি, আমাদের অর্থনৈতিক যে অবস্থা, তাতে করে হয়তো দীর্ঘমেয়াদী এমন কোনো পাকিস্তানে এমন কোনো পরিকল্পনা নেই যুদ্ধে জড়ানো। ছোট মোটো হয়তো হতে পারে, বর্ডার এলাকাতে হতে পারে, এটা খুব স্বাভাবিক। কেননা যুদ্ধ শুধুমাত্র দুটো রাজায় যুদ্ধ না, যুদ্ধ হচ্ছে দুটো নেশানে যুদ্ধ হয়। সুতরাং পাবলিকের যে সেন্টিমেন্ট এখন, পাকিস্তানে যেমন সেন্টিমেন্ট, ইন্ডিয়াও এরকম সেন্টিমেন্ট, সুতরাং কেউ পিছপা হওয়ার জন্যে রাজি নেই। সেই ক্ষেত্রে কোনো গভর্নমেন্টই মনে হচ্ছে না যে পিছপা হবে। পিছপা তখনই হবে যদি কোনো থার্ড কান্ট্রি সে মাঝখানে মধ্যস্থতা করতে আসে এবং সেই মধ্যস্থতা যদি তেমন কোনো ফল হয় তবে এটা সম্ভব হবে। এই মুহূর্তে পরিস্থিতি স্থিতিশীল হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন কিনা বর্তমান পরিস্থিতিতে? ইমিডিয়েটলি তো তেমন মনে হচ্ছে না। মনে হচ্ছে বোধহয় আরো একটুখানি জিনিসটা বোধহয় আরো একটু তুঙ্গে হয়তো যেতে পারে। অল অফ আ সাডেন এটা বলা মুশকিল যে কাল বা পরশু দিন হঠাৎ করে এটা বন্ধ হয়ে যাবে এমনটা মনে করার কোনো কারণ নেই। কেননা আমাদের এই পাকিস্তানের দিক থেকেও আর্মিকে ঠিকমতো অ্যালার্ট করে রাখা হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে যে কোনো মুহূর্তে যুদ্ধ হয়তো বেশ বড় পর্যায়ে হয়তো শুরু হতে পারে
এটা একটা সতর্কবাণী। আর সেই হিসেবে আহ, আমাদের সৈন্যবাহিনী তো সম্পূর্ণ প্রস্তুত, আমাদের আকাশ সৈন্য তারপরে ল্যান্ড ফোর্স সবাই সবাই তৈরি আছে। এখন দেখার বিষয় যে তারা ওই দিক থেকে কত দূর এগিয়ে আসে। আমাদের দিক থেকে আমরা হয়তো আগে এত বেশি এগিয়ে যাব না, যদি বেশি খুব মুস্কানি হয় তখনই হয়তো আমরা হয়তো ওইদিকে এগিয়ে যেতে পারি। আদারওয়াইজ আস্তে আস্তে তো জিনিসটা হয়তো ভবিষ্যতে যেহেতু সীমিত হয়ে যেতে জি পারে। জনাব মনির, যে বিষয়টা আরেকটি ছোট্ট করে যদি বলেন যে ভারত তো কিছু উদ্যোগ নিয়েছে, তারপর সিন্ধুতে পানি প্রবাহর যে চুক্তি ছিল সেটাও তারা এখন আপাতত স্থগিত করেছে। তো এই বিষয়গুলো কেমন প্রভাব ফেলছে পাকিস্তানে বা পাকিস্তানের সরকারে? তারা কি ধরনের পদক্ষেপ নিচ্ছে? তারা তো কিছু প্রতিক্রিয়া দেখিয়েছে, তো এই বিষয়টা কেমনভাবে দেখছেন? তাদের প্রতিক্রিয়াটা, তারা তো পানি দিয়ে প্রতিক্রিয়া দেখায়নি। তাদের ধারণা হচ্ছে যে এই পানিটাকে ঠেকিয়ে রাখতে পারবে না। এটা যেহেতু সেই আপনার আইয়ুব খানের সময়ে, আপনার নেহেরুর সময়, সেই সময় যে চুক্তিটা হয়েছে তার ভিতরে সেটাকে, তার ভিতরে আপনার ওয়ার্ল্ড ব্যাংকেরও রীতিমতো সিগনেচার রয়েছে, বুঝলেন। সুতরাং চাইলে এই কাজটা তারা হয়তো করতেও পারবেন না। আর তাছাড়া পানিটা যদি সম্পূর্ণ বন্ধ করে দিলে সে পানিটা এই বর্ষার সময় তারা নিয়ে যাবে কোথায়? সেখানে তাদের জন্য একটা বিপ্লব, মানে একটা আবার কি মারাত্মক পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সুতরাং বললেই তো হবে না, একটাই কথা। দ্বিতীয় কথা, তারা তো এখন জোরাজোরি জনিয়ে বলতে পারে পানি দেবো না, এই দেবো না, ও দেবো না। তো তার মানে এর যে মানে ফলাফল যেটা হচ্ছে সেটা হচ্ছে পানি ওরা দিক আর না দিক, কোনো সময় পানি বেশি ছেড়ে দেয়, কোনো সময় দেয় না, সেটা অন্য জিনিস। পাকিস্তান সেই জন্য সে কি করবে, তারাও ওরকম বলবে যে আমরা ওই যে ভুট্টোর সময় যে সিমলা চুক্তি হয়েছে আমরাও মানবো না, আমরা এই জিনিসটাকে আবার মানে ওয়ার্ল্ড ফোরামে নিয়ে যাব। আমরা তো দেখেছি যতই বলা থাকুক, যতই চুক্তি থাকুক, এই মানে বিষয়টা তো ঘুরিয়ে ফিরিয়ে তো ওয়ার্ল্ড ফোরামে যায়। ও ইন্ডিয়াও যায়, পাকিস্তানও যায়। সুতরাং এটা নিশ্চিত করে বলা মুশকিল যে ওই চুক্তি এখনো পর্যন্ত ঠিক মতো করে মেনে চলছে। শুধু একটা জায়গায় মেনে চলতো, সেটা হচ্ছে এই যে ওরা যেটা একটা লাইন অফ কন্ট্রোল যেটা এলওসি, যেটা সেখানে যেখানে ওই আপনার যুদ্ধের পরে যে জায়গায় ছিল ওই জায়গাটাকে তখন মেনে নিয়ে গেছে। এখন ওইটা হয়তো যদি আপনার এই চুক্তিটা ভঙ্গ করা হয় তাহলে হয়তো ওই জিনিসটা মানা হবে না, তখন এদিকে সৈন্য ওইদিকে যেতে পারে যুদ্ধ করতে, ওদিকে সৈন্য দিচ্ছে। জি, অনেক অনেক ধন্যবাদ জনাব মনির আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আমাদের সাথে পাকিস্তানের করাচি থেকে যুক্ত ছিলেন বাংলাদেশের সিনিয়র সাংবাদিক জনাব মুনির আহমেদ। তিনি জানাচ্ছেন ভারত পাকিস্তান উত্তেজনার প্রসঙ্গ নিয়ে। দুবাই প্রবাসী মোহাম্মদ শামীম সানার 201 গ্রাম স্বর্ণালংকার দেশে পৌঁছে দেওয়ার কথা বলে সেগুলো আত্মসাৎ করেছে আন্তর্জাতিক লাগেজ পার্টির একটি চক্র। এই ঘটনায় প্রতারক চক্রের মূল হোতা আমিরুজ্জামান আমিরের বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় অভিযোগ দেন ভুক্তভোগী। তদন্তে গেলে পুলিশকে ঘটনার সত্যতা স্বীকার করে স্বর্ণালংকার ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেয় প্রতারক আমির, কিন্তু পরবর্তীতে স্বর্ণ ফেরত না দিয়ে বিভিন্ন মাধ্যমে পুলিশসহ ভুক্তভোগীর বিরুদ্ধে অপপ্রচার চালায় প্রতারক চক্র। এই ঘটনায় আইজিপি সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সানা। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, এই ঘটনায় মামলা করা হয়েছে। মোহাম্মদ আমিরুজ্জামান আমির, সে এবং তার লোক পরিকল্পিতভাবে তার লোকদেরকে দুবাই পাঠায়। আমি একজন দুবাই প্রবাসী, পাঠায় আমার 200 গ্রাম জুয়েলারি স্বর্ণ অলংকার। এটা সে নিয়ে আত্মসাৎ করছে, সেটা সে আজকে দিবে কালকে দিবে বলে দেয় না এবং আমাকে ভয়ভীতি দেখায়। আমার এখন নিরাপত্তাহীনতে আমি এখন ভুগতেছি। স্বর্ণ আত্মসাতের একটা অভিযোগ করেন। অভিযোগের প্রাথমিকতা যাচাই করে এবং ধর্তব্য অপরাধের সংবাদের ভিত্তিতে আমরা এই ব্যাপারে 3 জনের বিরুদ্ধে ইতিমধ্যেই এজাহার বা ওনার এজাহারের ভিত্তিতে এফআইআর করা হয়েছে। একটা তদন্ত অব্যাহত আছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা ধাপে ধাপে আমরা অগ্রসর হব। এবার সারা বাংলা প্রসঙ্গ। সাভারের আশুলিয়া এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে আশুলিয়ার বাইপাল ব্রিজের নিচ থেকে লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সকালে বাইপাল ব্রিজের নিচে পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত যুবকের লাশ দেখে পুলিশের খবর দেয় স্থানীয়রা। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে মর্গে পাঠানো হয়।
নোয়াখালী বেগমগঞ্জে মোহাম্মদ শাকিল নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। সোমবার রাত 8টার দিকে উপজেলার ছয়ানি ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের গঙ্গাবর বাজারের ইসলামিয়া মার্কেটে ঘটনা ঘটে। নিহত শাকিল একই গ্রামের মোহাম্মদ সুলাইমান খোকনের ছেলে এবং পেশায় একজন থাই মিস্ত্রি ছিলেন। স্থানীয়রা জানায় রাত 8টার দিকে শাকিল সহ কয়েকজন বাজারের ইসলামিয়া মার্কেটের একটি দোকানে বসে চা খাচ্ছিলেন। ওই সময় একটি সিএনজি চালিত অটোরিকশায় করে 5 জন অস্ত্রধারী এসে লাবিব নামে এক তরুণকে জোরপূর্বক তুলে নিতে চেষ্টা করে। তখন শাকিল সহ আরও কয়েকজন তাদের বাধা দিলে সন্ত্রাসীরা শাকিলকে গুলি করে। এ সময় শাকিলের ছোট ভাই শুভকে কুপিয়ে জখম করে তারা। পরে স্থানীয় লোকজন অস্ত্রধারী 3 সন্ত্রাসীকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দেয়। শেষ করবো এশিয়া নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল, পুলিশ সপ্তাহের উদ্বোধন করে বললেন প্রধান উপদেষ্টা। রাজনৈতিক নেতৃত্বের সমর্থন ছাড়া সংস্কার সম্ভব না, মন্তব্য সিইসি। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করবে ইসি। জুলাই গণহত্যার দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে 577টি মামলা, ফেরানোর প্রক্রিয়া শুরু, বলছে দুদক। এবং 6 দফা দাবিতে সারা দেশে পলিটেকনিক ইনস্টিটিউটের শাটডাউন, দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে বললেন শিক্ষার্থীরা। এশিয়া নিউজে পর্যন্ত আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।